প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ইভালি তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। দেশীয় তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। সাথে আছি আমি তাসরিমা নাহিদ। ইন্টারনেট অব থিংস, সংক্ষেপে আইওটি প্রযুক্তির নতুন এই ধরন নিয়ে বাংলাদেশে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডাটাসফট একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। মানুষকে নিত্য নতুন সেবা দিতে আইওটি বেসড নানা ধরনের ডিভাইস তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফট। IoT is basically anything that connects to the internet. তা আমরা যেগুলো করতেছি যে থিংসটা কি ডিফারেন্ট, নট মোবাইল ফোন। থিংসটা একটা ছোট্ট ডিভাইস, তার সাথে বিভিন্ন সেন্সর লাগানো। আর আমাদের এখানে ছেলেমেয়েরা যারা কাজ করতেছে এরা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি স্মার্ট। অল দে নিড ইজ এ গাইডেন্স। এদেরকে যখন ওই জিনিসটা দেখানো হলো যে একটা ডিভাইস থেকে কীভাবে ইন্টারনেটে কানেক্ট হয়, কীভাবে প্রোটোকল, নেটওয়ার্ক একটা প্রোটোকল আছে, প্রোটোকলগুলোতে কীভাবে হ্যান্ডশেক করা যায়, ওয়ান্স দে আন্ডারস্টুড ইট বিকাম এ ম্যাজিক। আপনি আইওটি না বুঝলে আপনি রোবোটিক্স করতে পারবেন না, আপনি অ্যান্ড্রয়েডে গেলে এই ড্রোনও বানাইতে পারবেন না, এবং কোনো স্পেশাল কোনো কিছু করা যাবে না। দ্য আইওটি ইজ দ্য ফান্ডামেন্টাল টু ডু এনিথিং। এখন আইওটি কিন্তু সারা দুনিয়াতেই I think I read about $3 trillion একটা বিজনেস ফর দ্য নেক্সট 10 years. আমাদের ইঞ্জিনিয়ার যাদের কথা বললাম এদের সাথে একটু কথা বলে দেখুন যে মানে হাউ দে আর ডেভেলপিং দ্য আইওটি প্রোডাক্ট। এটা বেসিক্যালি ওয়াসার এখন কারেন্টলি যে মিটারগুলো ইনস্টল আছে সেটার একটা মডেল। আমাদের এই মিটারগুলোর সাথে হচ্ছে আমাদের ডিভাইসটা অ্যাটাচ হয়, একটা সেন্সরের সাথে এটা আমরা অ্যাটাচ করে দিই। একজন লোক প্রত্যেকটা বাসা বাড়িতে গিয়ে মিটার রিডিংটা নিতে হয়। তো আমরা যেটা করছি, আমরা এই ডিভাইসটা বাংলাদেশে ডিজাইন এবং ডেভেলপ করেছি, যেটা কিনা এই অ্যানালগ মিটারের সাথে কানেক্ট করে আমরা এই পুরো অ্যানালগ ডিভাইসটাকে ডিজিটালাইজ করে ফেলছি, যেটা কিনা আমাদের ক্লাউডে ডাটা পাঠায় এবং আমরা ঘরে বসেই এই কম্পিউটারের ড্যাশবোর্ডে আমরা পুরো ডাটাগুলো পেয়ে যাই। ডিভাইসটা অ্যাকুরেট রিডিং দিচ্ছে, সুতরাং হিউম্যান এরর যেটা মানুষজন মিটার রিডিং করতে যে ভুলগুলো করে, দেখা যাবে যে মাস শেষে হচ্ছে বিলিংটা ঠিক মতন আসছে না, সেটা আমাদের হবে না। আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে স্মার্ট পিসি কালচার নিয়ে। এইটার ইনস্টলেশন বর্তমানে করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে। মাছ চাষিদের জন্য এটা করা। পানির কখনো হয়তো পিএইচ বেড়ে যাচ্ছে, কখনো অ্যামোনিয়া লেভেল বেড়ে যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা এই ব্যাপারগুলো সম্পর্কে কখনো ওয়াকিবহাল হতে পারেন না। আমরা যেটা করছি, আমাদের ডিভাইসের মাধ্যমে ওটাতে কিছু সেন্সরস অ্যাটাচ করা থাকে। সেই সেন্সরসগুলো হচ্ছে পিএইচ লেভেল মাপে, কখনো দেন অ্যামোনিয়া লেভেল মাপে, টেম্পারেচার বা পানিটা কেমন ক্লিয়ার আছে কিনা। যেরকম পানি যদি ক্লিয়ার না থাকে তাহলে বোঝা যায় যে পানিতে ন্যাচারাল ফুড আছে, সো তখন ওনারা আর ওভাবে সার দেন না। সো এই জিনিসগুলো ওনারা সবসময় একটা অ্যাপের মাধ্যমেই দেখতে পারেন, আমাদের ডিভাইসের মাধ্যমে। কোভিডে যখন হচ্ছে আমাদের ভেন্টিলেটর সংকটটা দেখা দিয়েছিল, তখন হচ্ছে ভেন্টিলেটরটা ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে স্টার্ট হয়েছিল। আমরা এখানে চেষ্টা করছি হচ্ছে লো কস্ট জাস্ট আমরা কোভিড পেশেন্টদের সাপোর্ট দেওয়ার মতো একটা সার্টেন একটা মোডে হচ্ছে ভেন্টিলেটরটাকে যে অপারেট করা যায় এরকম একটা ডিভাইস তৈরি করতে। তো এখানে হচ্ছে পজিটিভ প্রেশার যে মোডটা আছে, সিপ্যাপ মোড, সেখানে হচ্ছে আমরা এটা রান করছি। সেকেন্ডলি আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে ভার্চুয়াল ডক্টর একটা প্রজেক্টের একটা সাব প্রজেক্ট, যেটা হচ্ছে ডিভাইস পার্টটা। এখানে এটার আন্ডারে টোটাল 4টা ডিভাইস আছে, যেমন প্রথমত হচ্ছে ব্লাড প্রেশার মেশিন, দেন এখানে আছে হচ্ছে আমরা যে স্টেথোস্কোপটা ইউজ করি সেটা, দেন এখানে আছে হচ্ছে SpO2 যে অক্সিজেন স্যাচুরেশন ডিটেক্টর আছে,
আর আইয়ার সেন্সর এটা হচ্ছে ফিভার মেজারমেন্টের জন্য। তো এই 4টা মেজারমেন্ট হচ্ছে যে কোনো রোগীর জন্য খুব বেসিক একটা মেজারমেন্ট আর কি ইউজ করে ডাক্তাররা প্রথমে গেলেই যেটা হয় আর কি। তো আমরা যেটা করতে যাচ্ছি যে এই 4টা ডিভাইসকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা ডক্টর আর পেশেন্টের মধ্যে যাতে ফিজিক্যালি কমিউনিকেশন না করে ভার্চুয়ালি পুরো কমিউনিকেশনটা কীভাবে করা যায় সেই কাজটাই করছি। ছবি হচ্ছে আইওটি বেসড প্রোডাক্ট। তো এখানে বিভিন্ন সেন্সর আছে আমাদের। এটা হচ্ছে স্মার্ট হোমের জন্য বিভিন্ন সেন্সর, যেমন স্মার্ট হোমের জন্য হচ্ছে যে এটা হচ্ছে মোশন সেন্সর, দেন হচ্ছে এটা হচ্ছে ওয়াটার লিকেজ, লাইক ওয়াটার যদি লিকেজ হয় তো হচ্ছে যে অ্যালার্ম বাজবে, এবং হচ্ছে ঘরে যদি কেউ প্রবেশ করে মোশনের থ্রুতে তো অ্যালার্ম জেনারেট হবে, এবং গ্যাস লিকেজ যেটা, যদি গ্যাসের কোনো প্রকার লিকেজ হয় তাহলে হচ্ছে যে আমরা অ্যালার্মের থ্রুতে নোটিফাই পাবে, এবং এই যে অ্যাপ আছে অ্যাপের মধ্যে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। কিছু ডোর লক আছে। আইওটির মাধ্যমে ক্যামেরাটা লাইক ওয়াইফাইয়ের থ্রুতে কানেক্টেড থাকবে ইন্টারনেট টু দ্য ইন্টারনেট। তো যদি ডোর আমি সাপোজ ঘরের বাহিরে যদি হচ্ছে কেউ আমার বাসায় যায় তো হচ্ছে যে আমি থ্রু দ্য অ্যাপ আমি হচ্ছে দেখতে পাবো যে হচ্ছে যে কে আমার বাসায় আসছে। আইওটিতে বাংলাদেশ ক্যান বিকাম নাম্বার 1 ইফ উই পুট দ্য পলিসিস, যে পলিসিগুলো ধরেন কাস্টমস ডিউটি থেকে আরম্ভ করে এক্সপোর্ট ইম্পোর্ট, বাংলাদেশ ব্যাংকের এই ফাইন্যান্স ইকোনমিক রুলগুলো যদি চেঞ্জ করে, সো দ্যাট ডলার এক্সচেঞ্জ বাংলা টাকা থেকে ডলার, এগুলো নিয়ে যদি একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করে, আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছর লাগবে না, আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ ক্যান বিকাম দ্য পাইনিয়ার ইন আইওটি। বিকজ এই কস্ট যে জিনিসটা যদি আমরা ডিউটি ফ্রি করতে পারি আইওটি ডিভাইসের উপরে, তাহলে কিন্তু এর থেকে বেটার আর কিছু হবে না। কারণ আমরা চায়নার সাথে কম্পিট করে, যেহেতু এখন চায়না আর ইউএসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, উই ক্যান টেক দ্যাট থিং অ্যাওয়ে অ্যান্ড মেক বাংলাদেশ বি এ ফ্রেন্ডলি কান্ট্রি টু ইউএসএ অ্যান্ড স্টার্ট এক্সপোর্টিং অল দিস আইওটি ডিভাইসেস। এবারে শুনবো মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিগত 1 দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে। একসময় মানুষ একজন আরেকজনের কাছে টাকা পাঠাতো পোস্ট অফিসে মানি অর্ডার করে বা ব্যাংকের মাধ্যমে, যেটা ছিল অনেকটা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা সেখানে এনেছে অভাবনীয় ডিজিটাল পরিবর্তন। এখন মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যেই টাকা পাঠানো যায় গ্রাম থেকে শহর সবখানে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে তার মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হলো নগদ। এখন আমরা কথা বলবো ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নানা বিষয় নিয়ে এবং নগদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। আমাদের সাথে আছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক। জনাব তানভীর মিশুক, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। 2019 সালের 26শে মার্চ আপনাদের যাত্রা শুরু। প্রায় 2.5 বছর আপনারা অতিক্রম করেছেন ইতিমধ্যেই। তো মানুষের প্রত্যাশা অনুযায়ী এবং আপনাদের পরিকল্পনা অনুযায়ী কতটুকু আপনারা সফল হতে পেরেছেন এই 2.5 বছরে? আমরা তো মনে করি আসলে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী, মানুষের যে মার্কেটে যে চাহিদা ছিল সেই অনুযায়ী আমরা অনেকখানি সফল হয়েছি। কারণ 26শে মার্চ যখন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করি তখন মাত্র ব্যাংক এবং সকল এমএফএস মিলে মাত্র 33% জনগণ আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে ছিল। বাকি সবাই কিন্তু ছিল আসলে এই যেটাকে ফর্মাল চ্যানেল বলে অর্থনৈতিক, সেটার বাইরে। সো আমরা এসেই কিন্তু মানুষের কিছু প্রবলেমগুলি ছিল, কেন মানুষ আসছিল না, এত বছর যাবত ব্যাংক আছে, এমএফএস আছে, সেই প্রবলেমটা মানুষের সলভ করেছে। লাইক মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটা অ্যাকাউন্ট খোলা। কারণ একটা অ্যাকাউন্ট খুলতে হলে ব্যাংকে একটা 10 পাতার ফর্ম ফিল আপ করতে হয়, আর এমএফএস 2 পাতার ফর্ম ফিল আপ করতে হয়। যে ফর্মটা ফিল আপ করা আসলে একটি কঠিন একটা কাজ, কারণ একটা ফরম্যাটের যে জিনিসটা আছে সেটা একটা হয়তো মুদি দোকানদার অথবা একটা কৃষকের পক্ষে খুবই ডিফিকাল্ট। সো এই মানুষগুলি আসলে কিন্তু এই অন্তর্ভুক্তির ভিতরে আসছিল না। সো আমরা যে জিনিসটা চেঞ্জ করেছি, আমরা আসলে মানুষের লাইফটাকে ইজি করে দিয়েছি। মানুষ যাতে একটা ছবি তুলতে পারে, তার এনআইডির ছবি তুলে এবং নিজের একটা সেলফি তুললেই আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টোটাল ডাটা ভেরিফাই করে
1 মিনিটের মধ্যে আসলে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। সো মানুষের লাইফটাকে আমরা অনেক ইজি করে দিয়েছি। এই কারণেই দেখবেন যে আসলে অপারেশনের মাত্র 2.5 বছরের মধ্যে আমাদের এখন 5.5 কোটি গ্রাহক। সো আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা আসলে প্রত্যাশা করতে পারিনি যে 2-2.5 বছর অপারেশনের মধ্যে 5.5 কোটি গ্রাহক হবে। বাট আমরা যেহেতু মানুষের প্রবলেমটা সলভ করে দিয়েছি, মানুষের আসলে ডিমান্ড ছিল কিন্তু কোনো অপশন ছিল না। সো হাত পা বাঁধা ছিল, সেই হাত পা বাঁধাটা আমরা আসলে যখন একটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তখন কিন্তু তারা আসলে অনবোর্ড হয়েছে স্বাচ্ছন্দ্যে, এবং এখন 5.5 কোটি গ্রাহক নগদের। ট্রানজিশনের ব্যাপারটাও আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে ট্রানজিশনটা, আর এই যে 12 বছর যাবত এই এমএফএস এর মার্কেটটা আছে, সো এই এমএফএস এর মার্কেটটা কিন্তু আসলে ছিল একজনের দখলেই, একজনই অলমোস্ট 99% ছিল, আর বাকি সবাই মিলে ছিল 1%। সো টোটাল মার্কেট সাইজে ট্রানজিশন হতো পার ডে ধরেন 1200 থেকে 1300 কোটি টাকা। কিন্তু আমরা কিন্তু এই 2.5 বছরই অলরেডি 750 কোটি টাকার মাইল ফলক অতিক্রম করেছি। সো এখন কিন্তু আর মার্কেট শেয়ার একজনের 99% নেই। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, এখন আমাদের প্রায় 34% শেয়ার মার্কেট শেয়ার আমরা নিয়ে নিয়েছি। সো আমরা প্রতিদিন প্রায় 750 কোটি টাকার মতো ট্রানজাকশন করছি। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে হাজার প্রতি আগে 20 টাকা খরচ হতো ট্রানজ্যাকশন কস্ট হিসেবে, সেখানে আপনারা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। আসলে দেখেন, আমরা আসলে আমি প্রথমেই বললাম যে আমরা আসলে মানুষের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আসলে নগদ এসছে, এবং এই কারণেই কিন্তু নগদের 2.5 বছরে এই সাকসেস। নগদকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ওয়ার্ল্ডের, নট শুধু বাংলাদেশের। কেন হয়েছে এটা হওয়ার পিছনে মেন রিজন হচ্ছে কি, মানুষের যে প্রবলেমগুলি ছিল, যে চাহিদাগুলি ছিল, যেগুলো কোনো সলিউশন ছিল না, সেই সলিউশনগুলি দিয়েছে। মানুষের এই 12 বছর যাবত একটা ডিমান্ডই ছিল যে 1020 টাকা, যেটা ওয়ার্ল্ডে কোথাও নেই এত হাই চার্জ, এই চার্জ দিয়েই কিন্তু তাদের ট্রানজাকশন করতে হতো। সেটাকে আমরা আসলে অলমোস্ট হাফে নিয়ে এসেছি, কারণ মানুষের একটা ডিমান্ড ছিল, এবং অলমোস্ট হাফে নিয়ে এসেও মানুষের এই স্বস্তি দিয়েও নগদ কিন্তু প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে কিন্তু প্রফিট করছে প্রতি ট্রানজাকশনে। নগদের মাধ্যমে দেশে আপনারা অনেক উদ্যোক্তা তৈরি করেছেন এবং কর্মসংস্থানের জন্য বিশাল একটি সুযোগ তৈরি করেছেন আপনারা। অফকোর্স, আসলে দেখেন, মানে নগদ যেই ভিশন নিয়ে এসেছিল যে শুধু আসলে যে মানুষের প্রবলেম সলভ করে তা না, আমরা কিন্তু আসলে মানে অর্থনৈতিক অন্তর্ভুক্তি আমাদের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু আরেকটা উদ্দেশ্য ছিল যে দেশে উদ্যোক্তা ডেভেলপমেন্ট করা। সো সেই ভিশন নিয়ে আমরা যখন শুরু করি, যে পোস্ট অফিসে আসলে প্রায় 10,000-এর মতো উদ্যোক্তা ছিল, কিন্তু আমাদের টার্গেট ছিল যে বাংলাদেশে প্রায় 2 লক্ষ উদ্যোক্তা ডেভেলপ করবো 2 বছরের ভিতর। সো এখানে আমরা সেই ভিশন নিয়ে যখন শুরু করি, আমরা কিন্তু উদ্যোক্তাকে ট্রেনিং করি, এবং উদ্যোক্তার জন্য যেই ধরনের যা সাপোর্ট লাগে সেই সাপোর্টগুলো আমরা এনশিওর করেছি, এবং আমরা প্রতিনিয়ত এখনো ট্রেনিং করছি যাতে তারা ট্রানজিশন করে। এবং আপনি শুনলে অবাক হবেন, এখন এমনও উদ্যোক্তা আছে যে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা কামাচ্ছে। সে হয়তো চাকরি করলে 20,000 টাকা বেতন পেত না, তারা এই ফ্যামিলি নিয়ে এত ভালো আছে। প্রবাসীরা যাতে দেশে নির্বিঘ্নে এবং খুব সহজে দেশের রেমিটেন্স পাঠাতে পারে, সেজন্য আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? দেখেন, আমরা রেমিটেন্সটা খুব শীঘ্রই মার্কেটে আনবো, কারণ আমরা আসলে বললাম না যে আমরা আসলে গদবাধা যে পদ্ধতি আছে তার থেকে মানুষের লাইফটাকে ইজি করার জন্য যাচ্ছে। এখন যে গদবাধা পদ্ধতিটা আছে, যে রেমিটেন্স, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি, তারা বিভিন্ন মানি এক্সচেঞ্জে যায়, ওখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে তারপরে টাকা পাঠানোর জন্য তাকে অনেক কাগজপত্র দিতে হয়, যদিও তার শুধু ওয়ার্ক পারমিটেই যথেষ্ট টাকা পাঠানোর জন্য, কারণ তারা খুব ছোট ছোট অ্যামাউন্ট টাকা পাঠায়। সো ওই গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কিন্তু সব দেশেই ওয়ার্ক পারমিট যথেষ্ট, কিন্তু এখন যেই ফর্মালিটিস তাদের, এই ফর্মালিটিস করে টাকাটা দেশে আসার যে প্রসেস, এবং প্রথমত যে ব্যাংক বা এমএফএস করছে, সেইটাকে আমরা আসলে চেঞ্জ করেছি। সো এই কারণে আসলে চেঞ্জ করে আপনারা যখন আমরা মার্কেটে জিনিসটা আনবো, রেমিটেন্সটা, তখন আপনারা দেখতে পাবেন যে মানুষ এক ক্লিকে ওখান থেকে তার কর্মস্থান ত্যাগ না করে সেখানে থেকেই সে টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। সো এটা আপনারা খুবই শীঘ্রই দেখতে পাবেন। রেমিটেন্সের ট্রানজাকশন লিমিট তো আসলে এটা গভর্নমেন্ট সেট করে দেয় যে কতটুকু আসতে পারবে, বাট রেমিটেন্স ইনফ্লোর আসলে কোনো লিমিট নেই। ইনফ্লো রেমিটেন্স যত আসবে, এবং গভর্নমেন্ট এই জন্য প্রণোদনাও দিচ্ছে, 2% মতো প্রণোদনাও দিচ্ছে, যে আপনি যে টাকা পাঠালেন সেটা 2% গভর্নমেন্ট আবার টপ আপ করে দেয়। সো আমরা আসলে প্রসেস সেমই থাকবে, লিমিট অন্য যা আছে সব সেম থাকবে, কিন্তু প্রসেসটা যেটার জন্য হয়তো সৌদিতে যে কাজ করছে তার হয়তো 1 ঘন্টা ড্রাইভ করে একটা এক্সচেঞ্জে গিয়ে এতগুলি কাগজ জমা দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য আরেকজনের কিছু টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করে এই যে টাকাটা পাঠাচ্ছে, যে কষ্টটা করছে, তার একদিনের কাজ নষ্ট হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা ইজি করছি, যাতে সে তার ওই লেবার হাউস যেখানে সে কাজ করছে সেখান থেকে সে টাকাটা একটা ক্লিকে টাকাটা পাঠিয়ে দিতে পারে। সেই মডেল নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আসেনি, তো তাদেরকে এই সার্ভিসের আওতায় আনতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে আমরা আসলে যখন দেখলাম যে ফর্মটা সলভ করলাম ডিজিটাল কেওয়াইসি দিয়ে ছবি তুলে, বাট আসলে এটা প্রবলেম সলভ আসলে হয়নি পুরোপুরি। আমরা আসলে যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, যে গত 16 ডিসেম্বর 2020 সালের পরে যে আমরা যে ইনোভেশনটা এনেছি, এটাই কিন্তু আসলে মেজর চেঞ্জেসটা এনেছে, যে আমরা
যখন এই স্মার্টফোন দিয়ে ছবি তোলার ব্যবস্থা করলাম, যে ছবি তুলে কেওয়াইসি হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে মাত্র 30% মানুষের স্মার্টফোন আছে। তো বাকি 70% মানুষকে আমি কিভাবে অনবোর্ড করবো? তো এই 70%কে অনবোর্ড করার জন্য আমরা সকল টেলকো অপারেটরের সাথে কথা বললাম, কারণ ওদের কাছে বায়োমেট্রিক করা কেওয়াইসি আছে। সো তাদেরকে আমরা টেকনোলজিক্যাল একটা আন্দাজ নিয়ে গেলাম, এবং সেটার সাথে বিটিআরসি কানেক্টেড, এটার সাথে সব টেলকো অপারেটর কানেক্টেড এবং ইলেকশন কমিশন কানেক্টেড। সো যার একটা বার ফোন আছে সে শুধু একটা নাম্বার ডায়াল করে *167# ডায়াল করলে আমরা আসলে টেলকো থেকে বিটিআরসি থেকে টোটাল ডাটাটা পুল করে এনে তার ইলেকশন কমিশন ডাটার সাথে ম্যাচ করে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। সো যে প্রবলেমটা ছিল যে যার আসলে স্মার্টফোন নেই তার অ্যাকাউন্ট খোলাটাই আসলে মেজর চ্যালেঞ্জ ছিল। এই কারণেই কিন্তু আসলে মানুষ মানে এই ফর্মাল ফাইন্যান্সিয়াল চ্যানেলে আসতে পারছিল না। আলটিমেটলি আপনার ফর্ম ফিল আপ করার ঝামেলা নেই, আপনার এনআইডি স্মার্টফোনের ঝামেলা নেই, আপনি শুধু একটা বারফোন দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা আমরা লঞ্চ করেছি গত বছর 16 ডিসেম্বর, এবং লঞ্চ করার পরে দেখবেন আমাদের 16 ডিসেম্বর আগ পর্যন্ত কাস্টমার ছিল 3 কোটি। বাকি এই 8-9 মাসে কিন্তু আমাদের আরো 2.5 কোটি নতুন কাস্টমার অ্যাড হয়েছে। তো এই মানুষগুলো আসলে কোনোভাবেই অর্থনীতি অন্তর্ভুক্তিতে আসতে পারছিল না। সো এই প্রবলেমটাই চ্যালেঞ্জটা আমরা আসলে মানে সলভ করে দিয়েছি। কারণ কিন্তু আসলে সাধারণ জনগণ যাদের আসলে হয়তো ডেলি মাসে হয়তো 500 টাকা ট্রানজেকশন করছে, বাট সেও তো ট্রানজেকশন করছে, সেও তো বাংলাদেশ জনগণ, তারও তো অধিকার আছে ট্রানজেকশন করার। সো এই মানুষগুলিকে আসলে আমরা অনবোর্ড করতে পেরেছি। সরকারি বিভিন্ন ভাতা মানুষের কাছে খুব সহজে এবং স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশ কিছুদিন ধরে কাজ করছেন। কোভিডের সিচুয়েশনের আগে যখন আসলে ভাতা আসতো 100% যখন আসতো 100% কিন্তু আসলে ডিস্ট্রিবিউট দেখানো হয়ে যেত, কারণ কোনো টাকা কিন্তু ব্যাক যেত না। কিন্তু আমরা যখন শুরু করলাম এই ভাতাটা, তো বিকজ আমরা আসলে টোটাল জিনিসটা কেওয়াইসি ভেরিফিকেশন করছি, এনআইডি ভেরিফিকেশন করছি, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ফেশিয়াল ভেরিফিকেশন করছি, করে যার টাকা তাকে পৌঁছাতে পারছি, দেখেই কিন্তু আসলে যে আপনার টাকা আমি আপনাকে পৌঁছাচ্ছি এই পুরো টোটাল ডিজিটালি ভেরিফাই করে। এই কারণে যদি আপনি আসলে ভাতাভোগী না হন, আপনার টাকাটা ব্যাক হচ্ছে। তো সরকারের কিন্তু এই প্রথম দেখা গেছে যে ধরেন যেই টাকাটা ডিস্ট্রিবিউট করা যায়নি সেই টাকাটা ব্যাক হয়েছে। কারণ এর আগে এটা হয়তো 9-6 হয়ে যেত, বাট আমাদের এই ডিজিটাল পদ্ধতির কারণে আমরা আসলে টোটাল গভর্নমেন্ট ডিসবার্সমেন্টকে ডিজিটালাইজেশন করে দিয়েছি। লাস্ট 3 মাসে 2.5 কোটি মানুষকে 8 কোটি বার পর্যন্ত আমরা গভর্নমেন্ট ডিসবার্সমেন্ট দিয়েছি। এই মানুষগুলি, এই 8 কোটি মানুষকে কিন্তু আগে ম্যানুয়ালি দেওয়া হতো, আর ম্যানুয়ালি দেওয়া হলে কিন্তু আসলে অথেন্টিকেশন বা ভেরিফিকেশনটা করা সম্ভব হতো না। সো কারণ ওখানকার মেম্বার এরা হাতে হাতে টাকাগুলো দিত, সো আলটিমেটলি হয়তো একজনের টাকা আরেকজন পেয়ে যেত। বাট আমরা এই টোটাল দিয়ে যখন ডিজিটালি করেছি, এবং এখানে আসলে আপনার টাকা আসলে আপনিই পাচ্ছেন। সো এই জিনিসটা আমরা আসলে নিশ্চিত করেছি। দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? 3টা শিল্প বিপ্লব আমরা কিন্তু পিছিয়ে ছিলাম, বাট এই ডিজিটাল শিল্প বিপ্লব, যেটাকে 4র্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে, এটা কিন্তু আমরা ওয়ার্ল্ডের অনেক মানে উন্নয়নশীল দেশ থেকে অনেক এগিয়ে গিয়েছি। সো এই এমএফএস কিন্তু আসলে 12 বছর আগের একটা ইনোভেশন। সো এটাকে আমরা আসলে রিইনোভেট করেছি। যে এমএফএস একটা গদবাধা ম্যানুয়াল পদ্ধতি ছিল, সেটাকে আমরা হয়তো 2019 সালে এসে রিইনোভেট করেছি, এবং 5.5 কোটি মানুষকে ডিজিটালি অন্তর্ভুক্ত করেছি, এবং এই যে বললাম 8 কোটি বার গভর্নমেন্ট ডিসবার্সমেন্ট দিয়েছি, যে মানুষগুলো হয়তো কোনো সময় মানে মোবাইলও চালাতে ঠিক মতো জানতো না, সেই মানুষগুলো দিয়েছি। বাট আসলে আমরা যদি আমাদের এই 17 কোটি মানুষের মধ্যে রিয়েল অর্থনৈতিক অন্তর্ভুক্তি করতে চাই, যে মানুষগুলো, একটা রিপোর্টে দেখা গেছে যে এখনো নাকি বাংলাদেশের 52% জনগণের টাকা নাকি ইনফর্মাল ইকোনমি, তার নাকি বালিশের নিচে টাকা রাখে। সো এই বালিশের নিচে টাকাগুলিকে যদি আমরা ফর্মাল ইকোনমিতে আনতে চাই, আমাদের একটাই ওয়ে, কারণ ব্যাংক অনেক কস্ট, ব্যাংকে ট্রানজাকশন করা, এমএফএস এর জন্য এটা আসলে মানে হয়তো মানে এই ক্যাপাসিটিটা অনবোর্ড করা খুব ডিফিকাল্ট হচ্ছে। সো একটাই অপশন, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক ওয়ার্ল্ডে এখন অনেকগুলো দেশে শুরু হয়েছে, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে শুরু করে দিয়েছে, পাকিস্তানে শুরু করে দিয়েছে। সো এখন আমাদের আসলে নেক্সট মুভমেন্টটা হওয়া উচিত ডিজিটাল ব্যাংকের দিকে, যাতে যে জনগণকে আসলে আমরা অর্থনৈতিক অন্তর্ভুক্তির ভিতরে আনতে পারছি না, তাকে সেই সেবাটা নিশ্চিত করতে পারছি না, এই ডিজিটাল ব্যাংকের মাধ্যমে সেটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে। সো আমি আশা করি সরকার সবসময় ডিজিটালাইজেশন নিয়ে খুব ফাস্ট চিন্তা করছে এবং চিন্তা করে, এবং আমি জানি যে বাংলাদেশ ব্যাংক এই পলিসি নিয়ে কাজ করছে। তো আশা করছি 2022 সালের ভিতরে আমরা আসলে বাংলাদেশের ডিজিটাল ব্যাংক দেখতে পাবো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের বিনিয়োগ বিষয়ে একটি রোড শোতে আপনারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পুঁজিবাজারে 500 কোটি টাকার বন্ড ছাড়বেন। তো এই বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। নগদের প্রতি আসলে ওয়ার্ল্ডের যত টেক জায়ান্ট দেখেন বড় বড়, অনেকেরই অনেক ইন্টারেস্ট। টেক জায়ান্ট বলতে আমরা যারা বুঝি ফেসবুক, অ্যামাজন, গুগল, তাদের ইন্টারেস্ট। সো আসলে আমরা আসলে নগদ দেশি কোম্পানি, সো আমরা মানে ফরেন ইনভেস্টর এই মুভমেন্টে নিতেও চাই না। বাট আমরা যে জিনিসটা চাচ্ছি যে নগদকে আসলে নেক্সট স্টেপে নিতে হলে
বা ডিজিটাল ব্যাংকের দিকে নিতে হলে আসলে ফান্ডিং লাগবে। তো এই ফান্ডিং এর আসলে কয়েকটা অপশন আছে, হয়তো আমরা ব্যাংক লোন নিতে পারি অথবা ইকুইটি নিতে পারি, মানে শেয়ার সেল করে ফরেন ইনভেস্টমেন্ট নিতে পারি, বাট আমরা আসলে বন্ড দিয়ে এই জিনিসটা, এই ফান্ডটা রেজ করতে যাচ্ছি। এই জন্য আমরা আসলে ফার্স্ট 500 কোটি টাকার বন্ড ছেড়েছি এবং এই ফান্ডটা প্রথমে আপনি শুনলে খুশি হবেন যে আমরা যেদিন গেলাম নিউ ইয়র্কে তার 3 দিন আগে আসলে আমরা অফিসিয়াল ঘোষণা দিয়েছি এবং 3 দিনের ভিতরে আমরা কিন্তু $30 মিলিয়ন ইনভেস্টমেন্ট কনফার্মেশন পেয়েছি। আর আমরা আসলে এটাতে গিয়েছিলাম শুধু আমাদের নগদকে প্রমোট করতে না, এটা আসলে আমরা গিয়েছিলাম যে মানে দেশের এই যে ইকোনমি যে ডেভেলপ হয়েছে, সো এটার একটা রাইট প্লেস হচ্ছে ওয়ার্ল্ড, মানে কন্ট্রোল করা হচ্ছে আমেরিকা। সো এই আমেরিকা যে রোড শোটা দরকার ছিল যে দেশের ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে, সো ফরেন কোম্পানিগুলিকে দেশের যে কোম্পানিগুলি আছে তার ইনভেস্টমেন্টে আগ্রহী হোক, সো এইটা একটা ভেরি পজিটিভ উদ্যোগ ছিল বিসেকের। সো সেটার আসলে আমরা পার্ট হিসেবে আমরা নিউ ইয়র্কে গিয়েছিলাম। জনাব তানভীর মিশুক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সকল দর্শককেও ধন্যবাদ। আর নগদের সাথে যারা আছেন এবং যারা আসছেন সবাইকে বলতে চাই, নগদের সাথেই থাকুন। আপনাদের লাইফকে ডিজিটাল করার জন্যই নগদ কাজ করছে, আপনার লাইফকে আরো ইজি করার জন্যই নগদ কাজ করছে। সো আপনারা সামনে আরো অনেক চমক দেখতে পাবেন, নগদের সাথেই থাকুন। এবারে জানবো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ নিয়ে সম্প্রতি বিটিআরসির পদক্ষেপের খবর। সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ব্যান্ডউইথ সঞ্চালনের ব্যয় বেঁধে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতারা বলছে এর ফলে ব্যান্ডউইথ সঞ্চালনের ব্যয় কমবে এবং ইন্টারনেট সেবার মানও বাড়বে। ইন্টারনেট সেবা মানুষের জন্য আরও সহজলভ্য করতে চলতি মাসের জুন মাসে এক দেশ এক রেট কর্মসূচির আওতায় 500 টাকায় সারা মাসের ইন্টারনেট সেবা উদ্বোধন করা হয়। তখন সেবাদাতাদের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যান্ডউইথ সঞ্চালনে ব্যয় না কমলে তাদের পক্ষে এই দামে সেবা দেয়া কঠিন। তাই আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ব্যান্ডউইথ সঞ্চালনে ব্যয় বেঁধে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। গত 12 আগস্ট ভার্চুয়ালি এক অনুষ্ঠানে নতুন এই মূল্য কাঠামো বা ট্যারিফের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে একটা চমৎকার জায়গায় আসতে পেরেছি, কিন্তু যেই জায়গাটা সম্পর্কে প্রচুর পরিমাণ অভিযোগ আমি পাই, সেই জায়গাটা কিন্তু আমাদের মোবাইল অপারেটরদের নিয়ে। ইন্টারনেটের প্যাকেজগুলো যেগুলো, সেগুলো অন্তত পক্ষে গ্রাহকদের স্বার্থ বিরোধী, রেটের কোনো বালাই নাই বলে তারা ইচ্ছা মতন যেখানে যা খুশি তাই চার্জ করে বসে থাকে এবং এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই জনগণকে মুক্তি দিতে হবে। বিটিআরসি জানিয়েছে সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি, বেসরকারি নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এর জন্য এই নতুন মূল্য কাঠামো। আর নতুন এই মূল্য কাঠামোর আওতায় এনটিটিএন অপারেটরদের সব সিটি কর্পোরেশন এলাকায় 16টি প্যাকেজের প্রতি এমবিপিএস ডেটা সঞ্চালনের জন্য 13 থেকে 300 টাকা, জেলা থেকে উপজেলায় 15টি প্যাকেজের জন্য 13 থেকে 300 টাকা এবং দূরবর্তী অঞ্চলের 15টি প্যাকেজের জন্য 25 থেকে 500 টাকা ট্যারিফ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে গ্রাহক সেবার মান নিশ্চিতে 5টি গ্রেড এ, বি, সি, ডি ও ই চালু করা হয়েছে। বাংলাদেশ সরকার দেশের সকল জনগোষ্ঠীকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার এই অর্জনকে আরো এক ধাপ এগিয়ে নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন সারা দেশের জনগণকে মানসম্মত ও সুলভ মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ, আর এই উদ্যোগ রূপ পেতে চলেছে। আইএসপিএবি বলছে ভবিষ্যতে প্রতিটি জেলায় পয়েন্ট অফ প্রেজেন্স স্থাপিত হলে গ্রাহক মানসম্মত ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবে। আগামী বছর 26 মার্চ থেকে গ্রাহক পর্যায়ে বর্তমানে 5 এমবিপিএস এর খরচে 10 এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে বলেও জানায় আইএসপিএবি। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা।
আবারও ইভ্যালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।